আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পঞ্চম অধ্যায় পদার্থের গঠন। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিটি অধ্যায় কভার করার চেষ্টা করছি, হ্যাঁ। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল পদার্থের কণাসমূহ। আমরা জানি পদার্থের মৌলিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত যতটুকু আমাদের এই বইয়ে দেওয়া আছে ততটুকুর মাঝে সীমাবদ্ধ থেকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। দেন পদার্থের রাদারফোর্ডের পরমাণু মডেল। এই যে পদার্থের কণাসমূহ আমরা পড়লাম, এই পরমাণু কণাসমূহ পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে এগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে এসে বিভিন্ন মডেল প্রস্তাব করেন। তার মধ্যে প্রথম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। দেন বোর পরমাণু মডেল সম্পর্কেও আমরা বিস্তারিত পড়ব ইনশাল্লাহ। দেন পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস। আমরা যে ইলেকট্রন পড়ব, পরমাণুর একটা কণা, এটা শক্তি স্তরে বিন্যস্ত থাকবে এবং এটার যে প্রপার একটা নিয়ম, আমরা ইলেকট্রন বিন্যাস এটা পড়ব। দেন পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর, এই টপিকটা নিয়েও আমরা এই অধ্যায়ে পড়ব ইনশাল্লাহ। দেন আইসোটোপ সম্পর্কে জানবো। এই আইসোটোপ থেকে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কীভাবে মৌলের আপেক্ষিক ভরটা নির্ণয় করতে হয় এটা আমরা পড়ব। দেন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, এই টপিকগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়ে যাব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের আলোচনার টপিক পদার্থের কণাসমূহ, ঠিক আছে। তো আমরা বললাম যে পদার্থ কতগুলো মৌলিক কণার সমন্বয়ে গঠিত, কণার সমন্বয়ে গঠিত। এই কণাসমূহ কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। মানে একটা পদার্থকে ভাঙলে আমরা সেখান থেকে পাবো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হ্যাঁ, এগুলো ক্ষুদ্রতম কণা বলা হয়। তবে বর্তমানে আমরা যখন মডার্ন ফিজিক্স পড়ি, আধুনিক পদার্থবিজ্ঞান পড়ি, আসলে এগুলা ক্ষুদ্রতম কণা না। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা পড়ে এসেছি, কেমিস্ট্রিতে আমরা পড়বো যে এগুলো আসলে ক্ষুদ্রতম কণা, বাট আসলে মডার্ন ফিজিক্স বলে এগুলো ক্ষুদ্রতম কণা না। এই ইলেকট্রনও কিছু সমন্বয়ে গঠিত, এই প্রোটনও অনেক কিছু সমন্বয়ে গঠিত, এই নিউট্রনও অনেক কিছু সমন্বয়ে গঠিত। তখন গিয়ে আমরা পড়তে গিয়ে আমরা ফার্স্ট জেনারেশনের যে কণাগুলো আছে, তোমার বুসন, মিউন, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা প্রিভিয়াস টপিকে পড়ে এসেছি অলরেডি। তো আমরা ওদিকে গেলাম না, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাঝে সীমাবদ্ধ থাকব। তো এখানে আমাদের এই পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসে কে থাকবে? প্রোটন প্লাস নিউট্রন থাকবে। একটা পরমাণুর কেন্দ্রে আমরা যদি একটা পরমাণু চিন্তা করি, ওই পরমাণুর কেন্দ্রে থাকবে কে? পরমাণুর কেন্দ্রে থাকবে আমাদের প্রোটন প্লাস নিউট্রন, এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান থাকবে, থাকবে। তো এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্বন্ধে আমরা কিছু তথ্য যদি দেখি, ইলেকট্রন হচ্ছে অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এটা, হ্যাঁ। তাহলে এটার চার্জ কেমন? নেগেটিভ, চার্জ হচ্ছে নেগেটিভ। তো এটার আমাদের পরমাণুর একটা মূল কণিকা, পরমাণুর যে তিনটা মূল কণিকা আমরা বললাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার মাঝে ইলেকট্রন একটা। তো যার চার্জের পরিমাণ হচ্ছে -1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে যদি আসে যে ইলেকট্রনের চার্জ কত? -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। আর প্রোটনের চার্জ কত? সেম, চার্জের ভ্যালু সেম, বাট এখানে হবে +1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। আর নিউট্রনের চার্জ নাই, সে নিউট্রাল। তো এটার আবিষ্কারক কে? ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে স্যার জে থমসন। ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব তাকে দেয়া হয়, কারণ তিনি প্রথম ইলেকট্রনের ভর ও চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন, ঠিক আছে। তো নিচে ইলেকট্রনের ব্যাপারে আরও কিছু তথ্য দেওয়া আছে। আমাদের ইলেকট্রনের ভর কিন্তু সবচেয়ে কম। মানে আমরা যে এখানে ইলেকট্রন পড়লাম, প্রোটন পড়লাম, নিউট্রন পড়লাম, এই যে মাঝখানে আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন আছে, হ্যাঁ, ইলেকট্রনগুলো যে ঘূর্ণায়মান আছে, বলা হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসে যে উপস্থিত প্রোটন এবং নিউট্রন, বিশেষ করে এই নিউট্রনটাই সবচেয়ে ভারী কণা আমাদের এই পরমাণুর মাঝে। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চাইতে সবচেয়ে ভারী কণা হচ্ছে আমাদের এই নিউট্রনটা। আমরা দেখব এটা 1.67, ঠিক আছে। যদি আমরা নিউট্রন পড়ি তখন দেখব। আর প্রোটন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ভারী কণা, আর ইলেকট্রন হচ্ছে সবচেয়ে কম ভরসম্পন্ন কণা, এবং এটা এতই কম যে এটাকে অলমোস্ট ইগনোর করা যায়, এবং এটা প্রোটনের ভরের চাইতে 1837 গুণ কম, হ্যাঁ। তো এটার যদি ভরের মানটা আমরা বলি 9.109 বা 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই 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 ছোট একটা সংখ্যা, দেখলেই বোঝা যাচ্ছে 10⁻31,
খুবই ছোট সংখ্যা, তাই না? তো ইলেকট্রনের ভর কিন্তু সবচেয়ে কম, বুঝে গেছে? তো এই জন্য আমরা নিউক্লিয়াসই হচ্ছে পরমাণুর সবচেয়ে ভরতম বিশিষ্ট অংশ এবং সবচেয়ে বেশি ভর কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসে। তো এটা প্রোটনের ভর 1837 গুণ কম, তাই প্রোটন এবং নিউট্রন এবং প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব একটা ক্ষতি হবে না, মানে আমরা অলমোস্ট এটাকে ইগনোর করতে পারি বা জিরো নাই বলতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা আপেক্ষিক চার্জ ধরি, আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে, আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে। কার সাপেক্ষে? আমরা যদি প্রোটনের সাপেক্ষে বলি, প্রোটনের যদি আমরা +1 চার্জ ধরি, প্রোটনের চার্জ যদি আমরা +1 চার্জ ধরি, ইলেকট্রনের চার্জ ধরতে হবে -1, ইলেকট্রনের চার্জ ধরতে হবে -1। মানে বিষয়টা আসলে খুবই সিম্পল। এই জায়গায় -1.60 × 10⁻19 কুলম না? তো আমাদের ওই ক্ষেত্রেও কিন্তু এই যে +1.60 × 10⁻19 কুলম, ঠিক আছে? তাহলে এখানে পার্থক্য কি? এখানে মাইনাস, এখানে প্লাস। তো আমরা যখন দুটার অনুপাত বের করবো, -1.60 × 10⁻19 কুলম, দুটার অনুপাত বের করলে আলটিমেটলি আমাদের আসে কি? একদিকে আসবে +1, অপর আমরা যখন অনুপাত বের করবো তখন আসবে আলটিমেটলি -1। তো কিন্তু আমরা প্রোটনের সাপেক্ষে যদি চিন্তা করি, প্রোটনকে যদি আমরা +1 ধরি, ইলেকট্রন আসবে -1। তো আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে চিন্তা করা। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে -1 এবং ইলেকট্রনকে আমরা প্রকাশ করব যে সিম্বল দ্বারা, এটা হচ্ছে ই, ছোট হাতের ই প্রতীক দ্বারা আমরা এই ইলেকট্রনকে আইডেন্টিফাই করব। দেন প্রোটনের সম্পর্কে যদি আমরা কিছু কথাবার্তা দেখি, তাহলে প্রোটনের অবস্থান কোথায়? আই রিপিট, এখানে আমাদের একটা নিউক্লিয়াস, একটা পরমাণুর মাঝখানে নিউক্লিয়াসে থাকবে প্রোটন প্লাস নিউট্রন। ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, ঠিক আছে? তো বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে তারা। তো এখানে আমাদের প্রোটন হচ্ছে পজিটিভ, পি দিয়ে মনে রাখবা, প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জ যুক্ত মূল কণিকা। তাহলে মূল কণিকা 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেখানের মাঝে আমাদের এই প্রোটন হচ্ছে একটা, যেটা আমাদের পজিটিভ চার্জ যুক্ত। এবং আদানের পরিমাণ যদি বলা হয়, প্রকৃত আদান, এটা হচ্ছে +1.60 × 10⁻19 কুলম্ব। আর যদি আপেক্ষিক আদান বলে, আপেক্ষিক চার্জ বলে, সেটা হচ্ছে +1। বি কেয়ারফুল, এই জায়গায় যদি প্রকৃত চার্জ জানতে চাই তাহলে হবে +1.60 × 10⁻19 কুলম্ব। আর যদি আপেক্ষিক চার্জ বলা হয়, এক্ষেত্রে +1। তো প্রোটন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় আর্নেস্ট রাদারফোর্ডকে। আমরা দেখব আসলে ওনাকে কেন প্রোটনের আবিষ্কারক দেওয়া হচ্ছে। যদিও আমাদের মোস্ট প্রবলি এই পরীক্ষাটা আমাদের নাই এখানে, তারপর আমি অল্প করে বলে যাওয়ার চেষ্টা করব। তাহলে প্রোটনের ভর কত? 1.673 × 10⁻27 কেজি, ঠিক আছে? তো এটার পরিমাণ হচ্ছে এসআই একক, অবশ্যই কেজিতে দেওয়া আছে। তো প্রোটনের ভর হচ্ছে 1.603 × 10⁻27 কেজি। দেন হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। আচ্ছা, যদি আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের মাঝে পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তো এই পারমাণবিক সংখ্যা 1 মানে তার মাঝে ইলেকট্রনের সংখ্যাও হচ্ছে 1, প্রোটনের সংখ্যাও হচ্ছে 1। ওকে, তো এখানে যদি আমি হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করে, আমরা কি লিখি? হাইড্রোজেন প্লাস লিখি। কেউ কিছু দান করলে আমরা তার উপরে প্লাস লিখি। কেন প্লাস লিখি? কারণ ইলেকট্রন দান করছে, এখানে একটা পজিটিভ আদান আছে যেটা নিউট্রাল করে নাই ইলেকট্রন এসে, দ্যাটস ওয়াই প্রোটন যেহেতু পজিটিভ, এই জায়গায় আমরা সেজন্য হাইড্রোজেনের উপরে প্লাস লিখি বা কোনো ক্যাটায়নের উপরে প্লাস লিখি। তো এই জায়গায় আমাদের তাহলে কি আছে? আর এখানে আমাদের এখানে যে ছিল একটা ইলেকট্রন, এটাকে দান করে দিছে, তাহলে এখানে অবশ্যই কি আছে? একটা প্রোটন আছে। এই যে আমরা প্রোটনের সংকেতকে অনেক সময় হাইড্রোজেন প্লাস দিয়েও লিখি, কারণ এখানে অবশ্যই একটা প্রোটন আদান আছে। তো হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। দেন ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, প্রোটনের আপেক্ষিক চার্জ হলো +1। আমরা দেখলাম ইলেকট্রনের সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে এটা হবে +1। আপেক্ষিক ভর হচ্ছে +1 ধরা হয়, প্রোটনকে পি দ্বারাও প্রকাশ করা হয়। গেল। দেন নিউট্রন যদি আসো, নিউট্রনের এক্ষেত্রে আমাদের আবিষ্কারক হচ্ছে জেমস চ্যাডউইক, নিউট্রন আবিষ্কার করেন। এবং নিউট্রনের কোনো চার্জ নেই, এটা মনে রাখবা। নিউট্রন হচ্ছে নিউট্রাল, এটার কোনো চার্জ নেই। শুধু হাইড্রোজেন ছাড়া সকল পরমাণুতে নিউট্রন আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অনেক আসে বিভিন্ন পরীক্ষাতে। হাইড্রোজেন পরমাণুতে কিন্তু কোনো নিউট্রন নেই, মনে রাখবা। হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নেই, হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নেই। হাইড্রোজেনে কি আছে? একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে। একটা ইলেকট্রন যখন দান করে দেয়, অবশ্যই থাকে একটা প্রোটন, যেটাকে আমরা হাইড্রোজেন প্লাস হিসেবে দেখি।
তো এক্ষেত্রে আমাদের একটি মৌলের বিভিন্ন ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয়। আচ্ছা, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে হচ্ছে এরা একই মৌলের বিভিন্ন পরমাণু, তবে আচ্ছা যাদের প্রোটন সংখ্যা সমান, মানে একই মৌল, প্রোটন সংখ্যা সমান মানে কি তাদের একই মৌল হবে না নিশ্চয়ই। লাইক কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এই ক্ষেত্রে আমাদের কার্বন 12, এক্ষেত্রে তার প্রোটন সংখ্যা হচ্ছে 12, কার্বন 13 তার প্রোটন সংখ্যা হচ্ছে ঠিক তার 12, এবং কার্বন 14 প্রোটন সংখ্যা হচ্ছে তার 12। তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে তার ভরে, চেঞ্জটা হচ্ছে তার কোথায়? ভরে। তাহলে এক্ষেত্রে তার ভর সংখ্যা কত? এক্ষেত্রে তার ভর সংখ্যা 12, এক্ষেত্রে তার ভর সংখ্যা কত? তার 13, এক্ষেত্রে তার ভর সংখ্যা কত? তার ভর 14। এই ভর সংখ্যার পার্থক্য কেন হয়েছে? এখানে আমরা জানি একটা মৌলের ইলেকট্রন যতটুকু থাকবে প্রোটনও ততটুকু থাকবে। মানে এখানে আমাদের এই যে এখানে একটা নিউক্লিয়াসের ভিতরে থাকবে কে? নিউক্লিয়াসের ভিতরে থাকবে কি? প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন প্লাস নিউট্রনের যে যোগফল, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ভর। এটাকে আমরা বলি ভর। তাহলে প্রোটন এবং নিউট্রনের যে যোগফল, এটাকে আমরা ভর বলি। এখানে আমাদের বলছি আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা কিন্তু সমান, প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হবে না। তার মানে ভর কিন্তু আবার চেঞ্জ, মানে প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না, ভর চেঞ্জ। তার মানে এখানে পি প্লাস এন এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, হ্যাঁ, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। আবার বলে দিচ্ছি পি ইজ কনস্ট্যান্ট, পি হচ্ছে তোমার ধ্রুবক। তাহলে আলটিমেটলি এখানে অবশিষ্ট আছে কি? এ এন, নিউট্রন সংখ্যা। এই নিউট্রন সংখ্যা চেঞ্জের কারণে মূলত আমাদের পি প্লাস এনটা চেঞ্জ হচ্ছে, বা ভর সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। এই পি প্লাস এনের ভ্যালুই হচ্ছে আমাদের ভর সংখ্যা বা ভর, আমরা যেটাকে বলি নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। তাহলে এই পি প্লাস এন বা যেটাকে আমরা ভর সংখ্যা বলছি, এটা চেঞ্জ হচ্ছে মূলত এই নিউট্রন সংখ্যার জন্য, যেখানে প্রোটন সংখ্যা সমান থাকে, বাট নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য আলটিমেটলি ভর সংখ্যাটা চেঞ্জ হয়। এবং একই মৌলের দুটো ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয়। মানে এখানে আমরা আইসোটোপের যে ফিচার্স, এটা পাই মূলত নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য। নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য আলটিমেটলি আমাদের ভর সংখ্যার পার্থক্য হয়, ভর সংখ্যার পার্থক্য হলে আমরা আইসোটোপ পাই। দেন একটা নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভরযুক্ত মৌলিক কণিকা, মৌলিক কণা বলতে পারি আমরা। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভর, কারণ আমাদের প্রোটন ছিল কত? 1.673, 1.673 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এটা 1.675, অল্প বেশি। তাহলে সবচেয়ে বাড়ি যদি বলতে হয় কাউকে, এটা বলবো আমরা নিউট্রনকে। কোথায় অবস্থিত? আমাদের নিউক্লিয়াসে অবস্থিত, যা প্রোটনের চেয়ে সামান্য বেশি। দেন নিউট্রনের আপেক্ষিক আধান হচ্ছে বা চার্জ হচ্ছে 0, এবং আপেক্ষিক ভর কিন্তু 1, মানে এর সাপেক্ষে আমরা চিন্তা করব বাকিগুলা। ওকে, দেন নিউট্রনকে এন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। বি কেয়ারফুল, এই জায়গায় আপেক্ষিক ভর 1, নিউট্রনেরও আমাদের যে প্রোটনের আপেক্ষিক ভর, এটাকে আমরা +1 বলে থাকি বা 1 বলে থাকি। আসলে যেহেতু মানের খুবই কম পার্থক্য এখানে +3 এবং 5-এর মাঝে, এই জন্য আমরা এটাকে খুব কাউন্টে নিই না আর কি। দেন নিউট্রনের একটা অত্যন্ত বৈচিত্র্য ধর্ম আছে। এটি যখন নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সঙ্গে থাকে তখন এটা স্থিতিশীল, কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল। 10 মিনিটের ভিতর এটি একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রনকে নিউট্রনিতে বিভাজিত। নিউট্রিনো আশা করি পড়ে আসছো তোমরা প্রিভিয়াস অধ্যায়েতে। আমাদের যে মৌলিক কণিকা ইলেকট্রন আমাদের নিউট্রন থেকে আসছে, নিউট্রিনো, ওখানেই আমরা এটা পড়েছিলাম নিউট্রিনোটা। দেন মানে কণার যে আমাদের কণা যেগুলো দ্বারা গঠিত, হ্যাঁ, এগুলাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর গঠন নিউট্রিনো। তো এটা আমাদের ভেঙে, নিউট্রনটা ভেঙে নিউট্রনিতে পরিণত হয়। তার মানে নিউট্রিনো দ্বারাই নিউট্রন গঠিত, বোঝাই যাচ্ছে। যেহেতু এখানে নিউট্রনটা ভেঙে নিউট্রনিতে পরিণত হবে, তবে নিউট্রিনোটাই হচ্ছে আমাদের মূলত নিউট্রন দ্বারা গঠিত। ওকে, তাহলে এটা গেল, আমাদের নিউট্রনটা শেষ হলো। এরপর আসি পরমাণুর মডেল, অ্যাটমিক মডেল। তো পরমাণুর মডেল আমাদের যদি আমরা ফার্স্টে যে পরমাণু মডেলটা পড়বো সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তো পরমাণু মডেলটা আসলে কি? আমাদের যে আমরা বর্তমানে এই সময়ে আমরা অবশ্যই কোয়ান্টাম মেকানিক্সের সাথে পরিচিত। কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছে, বাট একদম শুরুর দিকে যখন আমাদের আস্তে আস্তে আমাদের বিভিন্ন পরমাণু আবিষ্কৃত হচ্ছে, মৌল আবিষ্কৃত হচ্ছে, ওই সময়টাতে আমাদের একটা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, নিউট্রন, দেন ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, কক্ষপথটা কেমন, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, হ্যাঁ, আবার কক্ষপথের যে আমাদের একটা কক্ষপথে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তর হলে কী ঘটবে, এগুলো তো আমাদের জানা ছিল না। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়
এসে বিভিন্ন মডেল প্রস্তাবন করেন, এগুলো আমরা এখানে দেখব এবং তাদের কিছু সীমাবদ্ধতাও আমরা আলোচনা করব। মানে তারা যে যা দিয়েছেন, যা আমাদেরকে বলেছেন, যা আমাদের ওনাদের গবেষণার মডেলে আমাদেরকে বলেছেন, সব কিছু 100% সঠিক ছিল না। এখানে অনেক কিছুই আমরা সীমাবদ্ধ হিসেবে দেখব। মূলত এগুলো ভুল, বাট আমরা শ্রদ্ধা রেখে, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে ভুল শব্দটা উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতাগুলো আমাদের পড়তে হবে। দেন আমরা রাদারফোর্ড শেষ করে যাব বোর পরমাণু মডেলে। রাদারফোর্ডের মূলত ওনার ল্যাবরেটরিতে আমাদের বোর পরমাণু সব কাজ করতেন। পরবর্তীতে 1913 সালে, ওনার ঠিক 2 বছর পরে 1911 সালে রাদারফোর্ড সাহেব পরমাণু মডেল দেন। 1913 সালে আমাদের বোর পরমাণু মডেলটা উনি প্রস্তাবন করেন এবং উনি রাদারফোর্ডের অনেক সীমাবদ্ধতাকে উনি অতিক্রম করে যান। হ্যাঁ, তারপরে ওখানেও আমরা কিছু সীমাবদ্ধতা দেখব, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল যদি বলতে হয় সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো আমরা শুরুতেই পড়ছি রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে। তো পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং প্রোটন রয়েছে, সেটি বিজ্ঞানী জানতে পেরেছিলেন, কিন্তু সেটা কিভাবে রয়েছে তা জানতেন না। মানে ইলেকট্রন প্রোটনের কি অবস্থান কীরকম, কোথায় থাকে, হ্যাঁ, এগুলা কেউ জানতো না। তো সর্বপ্রথম ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তিনি এই বিষয়টির উপর আলোকপাত করেছেন। তো ইনি যে পরীক্ষাটা করেছেন এটাকে বলা হচ্ছে আমাদের কিসমিস মডেল, যে উনি বর্ণনা দেন, এটা মূলত ওই পরীক্ষার আলোকে উনি দেন। হ্যাঁ, তো উনি হচ্ছে আমাদের যে রাদারফোর্ড পরীক্ষা, এটা উনি হচ্ছে এভাবে দিয়েছেন। এখানে উনি একটা পাতলা, খুবই পাতলা একটা স্বর্ণের পাত রেখেছেন। হ্যাঁ, খুবই পাতলা একটা স্বর্ণের পাত। তো এখানে একটা উনি জিঙ্ক সালফেট পর্দা রেখেছেন, যেটা হচ্ছে প্রতিপ্রবাহ সৃষ্টিকারী, ফটোফসফরেন্ট। তো এরপরে উনি এখানে আমাদের জিঙ্ক সালফেট পর্দা রাখেন। উনি কী করে এখানে আমাদের আলফা কণা নিঃসরণ করেন। আলফা কণার সংকেত কি? হিলিয়াম 2+। হ্যাঁ, হিলিয়াম থেকে যখন 2টা ইলেকট্রন বের করে নেওয়া হবে, যেটাই পাবো সেটা হচ্ছে হিলিয়াম 2+ আলফা কণা। আলফা কণার বিচ্ছুরণ করেন। আলফা কণা কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট কণা, ঠিক আছে? আলফা কণা পজিটিভ চার্জ বিশিষ্ট। তো উনি লক্ষ্য করেন যে এখানে ম্যাক্সিমাম আলফা কণাই এইখানে বেদ করে এই জায়গায় চলে আসছে, মানে এখানে জল করছে, ফসফরেন্ট বা প্রতিপ্রবাহ সৃষ্টি করছে। তো উনি এই থেকে ধারণা নেন যে উনি এটা যদি একটা পরমাণু চিন্তা করেন, তাহলে এই পরমাণু থেকে খুবই পাতলা নেন, কিন্তু অলমোস্ট একটা পরমাণুর মতো। তো এক্ষেত্রে উনি ধারণা নেন যে যেহেতু ম্যাক্সিমাম আলফা কণাই এখানে ভিতরে বেদ করে এখানে চলে গেছে, তার মানে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। তার মানে ওনার ফার্স্ট সিদ্ধান্ত, পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। এবং উনি দেখতে পান যে কিছু সংখ্যক আলফা কণা বিপরীত দিকে বেঁকে যায়, কিছু সংখ্যক আলফা কণা বিপরীত দিকে বেঁকে যায়, এভাবে তারা বেঁকে যাচ্ছিল। এবং 20,000-এর মাঝে একটা টিক বিপরীত দিকে আসে, মানে টিক বিপরীত দিকে আসে 20,000-এর মাঝে স্রেফ একটা। তো এক্ষেত্রে উনি চিন্তা করেন নিশ্চয়ই এই জায়গায় মাঝখানে কিছু একটা আছে, যেই কিছু একটার জন্য আসলে বিপরীত দিকে খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে। এবং ওই জিনিসটার নাম দেন উনি নিউক্লিয়াস। ওখানে কি আছে উনি ওটার নাম দেন কি? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। উনি ওটার নাম দেন নিউক্লিয়াস। তো এরপরে উনি চিন্তা করেন যে আমি তো হিলিয়াম 2+ পজিটিভ চার্জ বিশিষ্ট আলফা কণা দিয়েছিলাম, মানে আলফা কণা তো পজিটিভ। তো আমরা জানি পজিটিভে কি হয়? বিকর্ষণ হয়, মানে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। নেগেটিভে কি হয়? বিকর্ষণ করে। পজিটিভে নেগেটিভে আকর্ষণ, নেগেটিভে পজিটিভে আকর্ষণ, মানে সমধর্মী হলে বিকর্ষণ। তো উনি বলছেন এই জায়গায় হিলিয়াম 2+, আমরা একটা পজিটিভ দিয়েছিলাম, আমি এটা দিলাম, বাট এটা বিপরীত দিকে কেন আসলো? এটা কেন এখানে কেন্দ্রীভূত হলো না? মানে বিষয়টা হচ্ছে এটা বিপরীত দিকে কেন আসলো? তার মানে মাঝখানে কিছু একটা তাকে বিকর্ষণ করছে, বিকর্ষণ করার কারণে সে বিপরীত দিকে ফিরে আসছে, বা আমাদের রশ্মিগুলো বিপরীত দিকে আসতেছে। তো এটার জন্য উনি বলেন নিউক্লিয়াসটা আসলে সামগ্রিকভাবে ধনাত্মক চার্জ বিশিষ্ট, যেই ধনাত্মক চার্জের জন্য আমাদের ধনাত্মক চার্জযুক্ত আলফা কণাটা বিপরীত দিকে বিকর্ষণ হয়ে ফিরে আসছে। ওকে, তাহলে এখানে আমাদের মূলত প্রোটন প্লাস নিউট্রনের সমানে আমাদের নিউক্লিয়াসটা গঠন করে, যেখানে প্রোটনটা হচ্ছে মূলত পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রন আমাদের নিউট্রাল। ওকে, তো এবং এটাও উনি ধারণা দেন যে যেহেতু খুবই কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, ম্যাক্সিমাম আলফা কণায় এই দিকে পাস করে চলে গেছে, এখানে প্রতিপ্রবাহ সৃষ্টি করছে, তার মানে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, যে ফাঁকা জায়গার মাঝে আলটিমেটলি সে এইদিকে পাস হয়েছে আমাদের রশ্মিগুলো। তার মানে খুবই অল্প জায়গা জুড়ে আমাদের নিউক্লিয়াস অবস্থান করছে, যেখান থেকে যেটার মাধ্যমে বুঝতে পারলাম যে খুবই কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে, মাত্র 20,000টার মাঝে একটা ঠিক বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে জায়গাটা খুবই ছোট। তার মানে পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, খুবই কম সংখ্যক আলফা কণা আমাদের খুবই কম সংখ্যক জায়গা জুড়ে আমাদের নিউক্লিয়াস অবস্থান করে, যেখানে প্রোটন প্লাস নিউট্রন অবস্থান করবে। ঠিক আছে,
তো এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং এটা উনি দেন এবং এটাকে অনেকটা কিসমিস পুডিং মডেল বলা হয়। কেন? এখানে আমাদের মাঝখানে কিছু একটা থাকবে, এখানে আমাদের ইলেকট্রনগুলো ছড়ানো ছড়ানো থাকবে। তো ইলেকট্রনকে যদি কিসমিসের সাথে চিন্তা করো, এটা একটা কিসমিস, আমাদের একটা পুডিংয়ের মাঝে কিসমিস এভাবে ছড়ানো ছিটানো কিসমিস পুডিং মডেল বলা হয়, তরমুজ মডেল বলা হয়, তরমুজের বিচির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, তো এখানে আমরা যদি ওনার সিদ্ধান্তে যাই, উনি কী কী সিদ্ধান্ত দিয়েছেন? ফার্স্ট অফ অল, 1 নাম্বার, একটা পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, তাকে নিউক্লিয়াস বলা হয়। তাহলে নিউক্লিয়াসের ধারণা উনি ওভাবে পেয়েছেন মূলত। হ্যাঁ, তাহলে পরমাণুর ম্যাক্সিমাম ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকবে। কেন? তার মাঝে প্রোটন প্লাস নিউট্রন আছে। তার মাঝে কি আছে? প্রোটন প্লাস নিউট্রন আছে, কারণ ইলেকট্রন তো মানে অলমোস্ট ভরবিহীন বলা যায়। তো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, এই যে প্রোটন থাকবে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন। ঠিক আছে, যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। মানে পরমাণুর ভর বলতে আমরা বুঝবো মূলত এই প্রোটন এবং নিউট্রনের ভরটাই, ইলেকট্রনের ভরটা আমরা ইগনোর করব। দেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, তাহলে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম আলফা কণায় বিপরীত দিকে চলে গেছে, খুবই কম সংখ্যক আলফা কণা নিউক্লিয়াসের সাথে দেখা খেয়ে বিপরীত দিকে ফিরে আসছে। তার মানে নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র, যার কারণে খুবই কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসছে। পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা, যে ফাঁকা জায়গা বেদ করে আলটিমেটলি সে এই দিকে পাস হয়েছে। ওকে, এবার আসো, রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাব করেছিল যে কেন্দ্রের ধনাত্মক এবং পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। মানে উনি বলেছেন যে এখানে আমাদের কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে না, তার মানে নিউক্লিয়াসটা সামগ্রিকভাবে ধনাত্মক চার্জযুক্ত, এটা কিন্তু আমরা বলতেই পারি, তাই না? এটা কিন্তু আমরা একদম বলতে পারি নিউক্লিয়াসটা সামগ্রিকভাবে পজিটিভ চার্জ বিশিষ্ট। এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসে কি আছে? প্রোটন প্লাস নিউট্রন আছে। এখানে নিউট্রন তো তোমার নিউট্রাল, প্রোটন পজিটিভ, তার মানে নিউক্লিয়াসটা সামগ্রিকভাবে পজিটিভ। এই পজিটিভ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল কাজ করবে না। এই যে এখানে কেন্দ্রের ধনাত্মক এবং পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক নেগেটিভ চার্জের ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তাহলে এখানে প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ, এই আকর্ষণ বলের কারণে আমাদের ইলেকট্রনটার চারপাশে একটা ঘূর্ণায়মান থাকে, উনি এইভাবে বললো। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করেন। মানে আমরা জানি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে, সেমভাবে উনি এখানে বলছেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রনগুলা এখানে ঘুরছে। তাই এটাকে আমরা অনেক সময় সৌর মডেলও বলে থাকি। ঠিক আছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। সৌর মডেল বলা হয় কোনটাকে? রাদারফোর্ড পরমাণু মডেলকে বলা হয় সৌর মডেল। কেন? এই কারণে এখানে ইলেকট্রনের সাথে উনি গ্রহগুলোর তুলনা করেছেন, নিউক্লিয়াসের সাথে উনি সূর্যের তুলনা করেছেন। ওকে, তো এটা অবশ্য তার একটা সীমাবদ্ধতা, এটা উনি বলাটা ঠিক হয়নি, কারণ হচ্ছে ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বিশিষ্ট, বাট আমাদের যে গ্রহগুলো ঘুরছে এই গ্রহগুলো আলটিমেটলি আধান নিরপেক্ষ বিবেচনা করা হয়। ঠিক আছে, তাহলে এই তুলনাটা ঠিক হয় না। এবং সূর্যের সাথে আমাদের সূর্য নিজে নিউট্রাল, বাট এখানে আমাদের প্রোটন এবং নিউট্রনের সাথে যে চিন্তা করা হচ্ছে প্রোটন নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এটা কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, দেখলাম ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। তো সৌরজগতের সঙ্গে রাদারফোর্ড পরমাণু মডেলকে তুলনা করার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। আবার এই মডেলের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন, তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। ওকে, এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা খুব ভদ্র ভাষায় বলছি আর কি, সীমাবদ্ধতা। তো পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটা নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটা পরমাণুর গঠনের একটা যুগান্তকারী পদক্ষেপ হলেও সেটি পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারে নাই, মানে পরমাণুর গঠনটা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা হয় নাই এক্ষেত্রে। তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলে তার মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে নাই। এই মডেলে ধারণা নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব, ম্যাক্সওয়েলস থিওরি অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। মানে যদি এমনটা হয় যে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো বস্তু বা নিউক্লিয়াসকে ইলেকট্রনের ক্রমাগত আবর্তন করে ঘুরছে এবং তার আবর্তন চক্র আস্তে আস্তে ছোটো হতে থাকবে। আবর্তন চক্র ছোটো হতে হতে কী হবে? আলটিমেটলি এখানে আমাদের এই ইলেকট্রনটা একসময় কোথায় পৌঁছতে হবে? নিউক্লিয়াসে পৌঁছতে হবে। এভাবে যদি হয়, কোনো পরমাণুর স্থিতিশীল হবে না, মানে কোনো পরমাণু আমাদের কখনোই এটা অস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে, পরমাণু একটা অস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে, পৃথিবীতে কোনো কিছু স্থায়ী আর হতো না। ফলে পরমাণু ঘূর্ণন পথে ছোটো হতে থাকবে এবং একসময় সেটা নিউক্লিয়াসে বইতে হবে। এ থেকে বোঝা যায় যে এই মডেলে পরমাণু স্থিতিশীল হবে না, মানে এই মডেলটা পরমাণুর
স্থিতিশীল স্থিতিশীলতা যে ব্যাখ্যা এটা দিতে পারে না। তাছাড়া এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কেমন, আকৃতি কেমন, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সম্বন্ধে কোনো ধারণা এই মডেল আমাদের দিতে পারে না। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকু রাখছি। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আমরা পড়লাম। আমরা যদি রিক্যাপ করি, আমরা পড়েছি পরমাণু কণাসমূহ। পরমাণু কণাসমূহ পড়তে গিয়ে আমরা দেখলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের চার্জ মানে 7.6 × 10⁻19 কুলম্ব, একটা মূল কণিকা এটা। দেন আবিষ্কারক স্যার জে থমসন, এটার ভর 9.11 10⁻31 কেজি। দেন এটা হচ্ছে সবচেয়ে কম ভর বিশিষ্ট প্রোটন, যদি 1.60 × 10⁻19 কুলম্ব, এবং আবিষ্কারককে আর্নেস্ট রাদারফোর্ড। ভর কত 1.670 10⁻27 কেজি। দেন আপেক্ষিক চার্জ কত +1। নিউট্রন কত সবচেয়ে ভর বিশিষ্ট কণা, আবিষ্কারক জেমস চ্যাডউইক। এবং নিউট্রনের যে আপেক্ষিক আদান এটা হচ্ছে 0, এবং আপেক্ষিক ভর হচ্ছে আবার 1। দেন নিউট্রনের ক্ষেত্রে একটা আলাদা ধর্ম আছে, সেটা হচ্ছে 10 মিটার ভিতরে এটা একটা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনিতে বিভাজিত হতে পারে। পরমাণু মডেল সম্পর্কে বললাম, রাদারফোর্ড পরমাণু মডেল, কীভাবে রাদারফোর্ড পরমাণু তার মডেলটা দিয়েছেন ক্ষুদ্রভাবে বললাম। দেন এখানে ওনার সিদ্ধান্ত কী ছিল, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, মাঝখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট। দেন আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকবে সৌর মডেলের মতোই। দেন ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ওনার একটা সীমাবদ্ধতা দেখলাম যে এইভাবে আসলে ওনার অস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে। তাছাড়া আরও কিছু সীমাবদ্ধতার পয়েন্ট হলো, উনি ইলেকট্রনকে তুলনা করছে গ্রহের সাথে, যেখানে আসলে যায় না। ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট বা গ্রহ আলটিমেটলি সামগ্রিকভাবে চার্জবিহীন। এই তুলনাটা কখনোই সঠিক ছিল না। তো আজকে আমরা এতটুকু রাখলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন বোর পরমাণুর মডেল সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সকলকে।